হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। এম10 স্কোয়াডে দ্য রং ওয়ে টু ইউজ হিলিং ম্যাজিকের পঞ্চম এবং ষষ্ঠ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই এপিসোডের শুরুতে আমরা ওসাতোকে দেখতে পাই। সে ব্লুরিনকে পিঠে নিয়ে ক্যাপ্টেন রোজের পিছু পিছু রাজদরবারে যাচ্ছিল। এমন সময় ওসাতো রোজকে প্রশ্ন করে যে সে কেন শিজুনের সাথে তার ট্রেনিং এ যাবে। এই প্রশ্নের উত্তরে রোজ ওসাতোকে জানায় কাজুকির ট্রেনিং এর সময়ও রাজা তাকে তার সাথে যেতে বলেছিল, কিন্তু তখন সবেমাত্র ওসাতো জঙ্গল থেকে ফেরার কারণে রোজ এই ব্যাপারটিতে নিষেধ করে দেয়। এখন রাজা আবারও শিজুনের সাথে ওসাতোকে ট্রেনিং এ যাওয়ার জন্য আদেশ দেয়, তাই সে এবার ওসাতোকে শিজুনের সাথে ট্রেনিং এ পাঠাচ্ছে। এখানে রোজ আরো বলে শিজুনের সাথে এই ট্রেনিং এ ওসাতোর 3 দিন 2 রাত্র থাকা লাগে। এর পরের দৃশ্যে আমরা শিজুনেকে দেখতে পাই। সে এখানে ওসাতো ব্লুরিনকে নিয়ে আসায় অনেক খুশি হয়। এরপর আমাদেরকে দেখানো হয় শিজুনের সাথে আরো 2 জন ট্রেনিং এ যাবে। এদের মধ্যে একজনের নাম হলো আরুকো আর একজনের নাম হলো কোরেনে। কোরেনে হলো একজন ম্যাজিশিয়ান আর আরুকো হলো একজন সোলজার। তারা 2জনে শিজুনের সাথে ট্রেনিং এ যাবে শিজুনের ট্রেনিং এ সাহায্য করার জন্য। পরিচয় পর্ব শেষে রোজ সবাইকে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা কাজুকিকে দেখতে পাই। সে ট্রেনিং করতে থাকে, এমন সময় প্রিন্সেস সিলিয়ে এসে তাকে বাধা দেয় আর তাকে বলে যে সে কালকেই ট্রেনিং থেকে মাত্র ফিরেছে, এখন কেন আবার সে ট্রেনিং করছে, এখন তো তার রেস্ট করার কথা। তার এই কথা শুনে কাজুকি জানায় যে সে একদম ঠিক আছে আর তার ট্রেনিং করতে কোনো সমস্যা হচ্ছে না। তার এই কথা শুনে প্রিন্সেস সিলিও আর তাকে কিছু বলেন, নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা কাজুকিদের দেখতে পাই। তারা সবাই লিঙ্গার সাম্রাজ্যের ব্ল্যাক ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। পথিমধ্যে তারা বিভিন্ন ব্যাপারে কথা বলে আর খুনসুটি করে। এমন সময় হঠাৎ করে সেই ম্যাজিশিয়ান মেয়েটির ম্যাজিক স্টিকটি গ্লো করে ওঠে আর সে সবাইকে সাবধান করে বলে এখানে কোনো এক বিপদ আছে। তার কথা শুনে সেই সোলজার ছেলেটিও প্রস্তুত হয়ে যায়, কাজুকিদেরকে সাবধানে থাকতে বলে। এমন সময় ঝোপ থেকে একদল ডাকাত বেরিয়ে আসে আর ওসাতোদেরকে বলে তাদের কাছে যা যা আছে সব যেন তাদেরকে দিয়ে দেয়। এদিকে ওসাতো ভাবে ডাকাতদের দেখে হয়তো শিজুনে ভয় পেয়েছে, তাই সে শিজুনোকে ভয় পেতে নিষেধ করে। কিন্তু সে যখন শিজুনের দিকে তাকায় তখন সে দেখতে পায় শিজুনে সত্যিকারের ডাকাত দেখে খুবই এক্সাইটেড হয়ে আছে। এরপর ডাকাতরা যখন শিজুনেদের উপরে হামলা করে তখন শিজুনে একাই ডাকাতদের উপর তার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে দেয় আর বেশিরভাগ ডাকাতদেরকেই পরাজিত করে ফেলে। তারা সবাই ফাইট করছিল, এমন সময় সেই ম্যাজিশিয়ান মেয়ের স্টিকটি আবারও গ্লো করে ওঠে। সে সবাইকে জানায় খুবই দ্রুত গতিতে কোনো কিছু তাদের দিকে ছুটে আসছে, কিন্তু তারা কেউ কিছু বুঝে ওঠার আগেই অনেকগুলো জঙ্গলি শূকর তাদের উপর হামলা করে দেয়। তখন একটি শূকর শিজুনের উপরে হামলা করতে নিলে ওসাতো তাকে বাঁচাতে যায় আর সেই শূকরের আঘাতে তারা দুইজনই জঙ্গলের মাঝে গিয়ে পড়ে। এখানে ওসাতো কোনো রকমে শিজুনেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুইজন একসাথে নদীতে গিয়ে পড়ে। এই নদীটি দেখে ওসাতোর মনে পড়ে এটি সেই নদী যেই নদীটিতে গতবার গ্র্যান্ড গ্রিজলি যখন তাকে ধাওয়া করেছিল তখন সে এই নদীতেই ঝাঁপ দিয়েছিল। এই কথাটা মনে পড়তে ওসাতোর খেয়াল হয় সামনেই একটি বড় ওয়াটারফল আছে, তাই সে শিজুনোকে একটি বড় নিঃশ্বাস নিতে বলে আর তারা দুইজন সেই ঝর্ণার উপর থেকে নিচে পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা ওসাতো আর শিজুনোকে একসাথে দেখতে পাই। সেখানে শিজুনের গাল খানিকটা কেটে যায়, ওসাতো তা হিল করে দেয়। এরপর ওসাতো শিজুনাকে বলে যে এই জঙ্গলে ক্যাপ্টেন রোজ তাকে ট্রেনিং এর জন্য পাঠিয়েছিল। ওসাতো তাকে আরো বলে এই জঙ্গলে অনেক ভয়ানক ভয়ানক বিস্ট আছে। ওসাতোর এই কথা শুনে শিজুনে খানিকটা ভয় পেয়ে যায় আর বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই জঙ্গলটি থেকে বের হতে হবে। শিজুনের এই কথা শুনে ওসাতো তাকে বলে একটু পরে অন্ধকার হয়ে যাবে, তাই তাদের এখন উচিত একটি নিরাপদ জায়গায় আশ্রয় নাও। এরপর তারা দুইজন সেই জঙ্গলে একটি গুহায় থাকার সিদ্ধান্ত নেয়। এর পরের দৃশ্যে শিজুনে পানিতে ইলেকট্রিক শক দিয়ে কিছু মাছ শিকার করে। এরপর তারা সেই মাছগুলোকে ফ্রাই করতে করতে বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। এমন সময় শিজুনে গুহাটির মধ্যে কিছু লক্ষ্য। সে সেটি দেখার জন্য যখন এগিয়ে যায় তখন সে দেখতে পায় সেখানে ছোট ছোট বানরের মতো এক ধরনের প্রাণী। তখন ওসাতো এসে তাকে জানায় যে এগুলো একটি বিশেষ ধরনের বানরের প্রজাতি, এদেরকে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এদেরকে ওসাতো ছুঁতে নিষেধ করে। ওসাতো এই কথা বলতে না বলতে শিজুনে একটি বাচ্চাকে ছুঁয়ে ফেলে আর সেই বাচ্চাটি শিজুনাকে কামড়ে দেয় আর শিজুনে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমাদেরকে রাজপ্রাসাদের দৃশ্য দেখানো হয়। সেখানে রাজা কাজুকিকে জানায় যে ওসাতো আর শিজুনে টিমের থেকে আলাদা হয়ে গেছে। এই কথা শুনে কাজুকি অনেক চিন্তিত হয়ে যায়, কিন্তু রাজা জানায় যে কাল সকালে তারা তাদেরকে খুঁজতে বের হবে। রাজার এই কথা শুনে কাজুকি রেগে যায়, কারণ সকাল হতে হতে যদি তাদের কিছু হয়ে যায়, তাই সে রেগে নিজেই ওসাতোদেরকে রেস্কিউ করার জন্য যেতে নেয়। এমন সময় ক্যাপ্টেন রোজ আসে আর কাজুকিকে শান্ত হতে বলে। সে বলে শিজুনে ওসাতোর সাথেই আছে আর যতক্ষণ ওসাতো শিজুনের সাথে থাকবে ততক্ষণ শিজুনের কিছু হবে না। তার এই কথা শুনে কাজুকি কিছুটা শান্ত হয়। এর পরের দৃশ্যে আমরা শিজুনে আর ওসাতোকে দেখতে পাই। তারা দুইজন খাবার খাওয়ার পর ঘুমানোর প্রস্তুতি নেয়। এমন সময় ওসাতো বলে যে তাদের একজন একজন করে ঘুমানো উচিত, যাতে একজন ঘুমালে অন্যজন পাহারা দিতে পারে। ওসাতো প্রথমে শিজুনেকে ঘুমাতে বলে, কিন্তু শিজুনে বলে যে ওসাতো আজকে অনেক বেশি হিলিং ম্যাজিক ইউজ করেছে,
তাই তার আগে ঘুমানো উচিত। তার এই কথায় ওসাতো রাজি হয়ে যায় আর ওসাতো ঘুমাতে চলে যায়। এদিকে শিজুনে একা একা বসে থাকে, তাই সে ওসাতোকে জিজ্ঞাসা করে যে ওসাতো ঘুমিয়ে গিয়েছে কিনা। ওসাতো না বললে তারা দুইজন বিভিন্ন ব্যাপারে কথা বলে। এরপর আবার ওসাতো ঘুমাতে চলে যায়। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে ওসাতো আর শিজুনে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা খুঁজতে খুঁজতে যাচ্ছিল। এমন সময় তারা দুইজন কোনো কিছু শব্দ পেয়ে সাবধান হয়ে যায়। তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে নেয়, কিন্তু ঝোপ থেকে ব্লুরিন বের হয়ে আসে। ব্লুরিনকে দেখে তারা দুইজন অনেক খুশি হয়। তারপর আমরা ব্লুরিনের পিছনে পিছনে সেই সোলজার ছেলেটিকে দেখতে পাই। সে ওসাতো আর শিজুনেকে সেখানে সেফ দেখে অনেক খুশি হয়। এর পরের দেশে আমরা তাদের তিনজনকে কথা বলতে শুনি। সেখানে সেই সোলজার ছেলেটি বলে হঠাৎ করে ব্লুরিন জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে, তারাও ব্লুরিনের পিছু করে। এভাবেই তারা কাজুকি আর শিজুনেকে খুঁজে পায়। এরপর আমরা ব্লুরিনকে দেখতে পাই, সে কোনো কিছুর একটা স্মেল পেয়ে সেদিকে এগিয়ে যায়। ওসাতারাও তার পিছনে পিছনে আসলে তারা দেখতে পায় এটি হচ্ছে ব্লুরিনের সে আগের থাকার জায়গাটি, যেখানে সে আর তার পরিবার একসাথেই থাকতো। ব্লুরিনকে এখানে দেখে ওসাতো ভাবে যে ব্লুরিন হয়তো আর তার সাথে থাকতে চায় না, কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত করে ব্লুরিন রাজপ্রাসাদের পথে চলতে থাকে। এটি দেখে ওসাতো অনেক খুশি হয় আর সেও সবার সাথে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। আর এখানেই পঞ্চম এপিসোডটি শেষ হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা ওসাতো আর শিজুনাকে রাজ দরবারে দেখতে পাই। তারা দুইজন সেফলি রাজপ্রাসাদে ফিরে আসায় সবাই অনেক খুশি হয়। রাজা তাদেরকে ওয়েলকাম জানায়। এরপর রাজা তাদের সাথে বিভিন্ন ব্যাপারে কথা বলে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়, কিন্তু ক্যাপ্টেন রোজ আর সিগলিসকে সেখানেই থাকতে বলে। এরপর আমাদের রাজ দরবারের বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্যাপ্টেন রোজ আর সিগলিসকে রাজা সেখানে থাকতে বলায় ওসাতো এতে কিছুটা চিন্তিত হয়ে যায়। সে শিজুনার সাথে এই ব্যাপারটি নিয়ে কথা বলে। শিজুনা তাকে এই ব্যাপারটি নিয়ে বেশি চিন্তা করতে নিষেধ করে। তারা এই ব্যাপারটি নিয়ে কথা বলছিল, এমন সময় কাজুকি তাদেরকে পিছন থেকে ডাক দেয়। এরপর কাজুকি তাদেরকে জিজ্ঞাসা করে তারা ঠিক আছে কিনা, জঙ্গলে তাদের সাথে খারাপ কিছু হয়েছে কিনা। এর উত্তরেও ওসাতো আর শিজুনে বলে যে তারা একদম ঠিক আছে, তাদের সাথে খারাপ কিছুই হয়নি। এর পরের দৃশ্যে আমরা তাদেরকে রাজপ্রাসাদের বাইরে দেখতে পাই, যেখানে কাজুকি ওসাতোর ব্যাপারে কালকের বলা ক্যাপ্টেন রোজের কথাগুলো ওসাতোকে জানায়। কাজুকির কথা শুনে ওসাতো বিশ্বাসই করে না যে ক্যাপ্টেন রোজ তার সম্পর্কে এই কথা বলেছে। তো যাই হোক, এরপর তারা বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলে। এরপর ওসাতো আর শিজুনে কাজুকির থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। ওসাতো আর শিজুনে সেখান থেকে চলে যাওয়ার পর প্রিন্সেস সিলিয়া বিভিন্ন কথার ছলে কাজুকিকে বলে যে সে যেন তাকে তার নাম ধরে ডাকে। এতে কাজুকি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেও প্রিন্সেস সিলিয়ার মন রক্ষায় সে রাজি হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে রাজ দরবারের দৃশ্য দেখানো হয়। সেখানে রাজা ক্যাপ্টেন সিগলিস আর রোজকে বলে শিজুনে আর ওসাতোদের উপর যে ডাকাতরা হামলা করেছিল তারা বলেছে যে তারা যে এলাকায় অবস্থান করছিল ওই এলাকায় অন্যান্য দিনের তুলনায় আজকাল বেশি ডেমন আনাগোনা করছে। ক্যাপ্টেন রোজ আর সিগলিস এ কথায় কিছুটা অবাক হয়। তারা দুইজন রাজাকে জিজ্ঞাসা করে এর মানে কি ডেমনরা তাদের রাজ্যে আক্রমণের প্রস্তুতি নিয়ে ফেলেছে। রাজা এই কথায় অনেকটা সম্মতি জানায় আর সে ক্যাপ্টেন সিগলিসকে তাদের সৈন্যদল প্রস্তুত করতে বলে। এরপর ক্যাপ্টেন সিগলিস রাজার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। রাজদরবারের সবাই সেখান থেকে চলে যাওয়ার পর রাজা ক্যাপ্টেন রোজকে বলে যে তাকে যেন সে একটা বিশেষ কাজ করে দেয়। ক্যাপ্টেন রোজও বোঝা যায় যে তাকে কি করতে হবে। এখানে রাজা মূলত ক্যাপ্টেন রোজকে সেই এলাকার সত্যি ডেমনরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিনা সেটা জানার জন্য যেতে বলছিল। ক্যাপ্টেন রোজও তার এই কথায় রাজি হয়ে যায়, তাই সে রাজার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে যেতেই নেবে এমন সময় রাজা তাকে ডাকে আর তাকে আবারও সৈন্যদলে যোগ দেওয়ার অনুরোধ করে, কিন্তু ক্যাপ্টেন রোজ বলে যে সে কখনো সৈন্যদলে যোগ দেবে না। এখানে তাদের দুইজনের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে ক্যাপ্টেন রোজের একটা ব্ল্যাক পাস্ট আছে, যে ব্যাপারটির কারণে সে আবারও সৈন্যদলে যোগ দিতে চাচ্ছে না। এখানে রাজা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সেই দুর্ঘটনায় ক্যাপ্টেন রোজের কোনো হাত ছিল না, কিন্তু ক্যাপ্টেন রোজ এই ব্যাপারটি মানতে নারাজ ছিল। তাই সে বলে যে সেই দিন তার রাগের কারণে তার টিমের সকলেই মারা গিয়েছিল আর সেই ব্যাপারটির কারণে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু রাজা তাকে তবুও সৈন্যদলে আসার আমন্ত্রণ জানায়, কিন্তু ক্যাপ্টেন রোজ মানা করে দেয়। এরপর ক্যাপ্টেন রোজ রাজার কাছে ওসাতোর অনেক প্রশংসা করে। তাদের কথাবার্তা শেষে ক্যাপ্টেন রোজ রাজার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা ওসাতোকে দেখতে পাই। সে যখন রেস্কিউ টিমের ওইখানে যায় তখন সে দেখতে পায় ক্যাপ্টেন রোজ তার জন্য একটি চিঠি রেখে গিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ডেমনদেরকে দেখতে পাই। তারা লিঙ্গার সাম্রাজ্যে প্রবেশের জন্য নদীর উপরে একটি পুল তৈরি করছিল। এমন সময় রেস্কিউ টিমের সাথে লড়াই করার জন্য ডেমনরা যে ব্ল্যাক নাইটকে হায়ার করেছিল সেই ব্ল্যাক নাইট এসে সেই ডেমনের সেনাপতিকে বলে যে ব্রিজটি তৈরি হয়েছে কিনা। এখানে আমরা ডেমন আর সেই ব্ল্যাক নাইটের কথা শুনে বুঝতে পারি তাদের মধ্যে খুব বেশি একটা বনিবনা নেই, আর ব্ল্যাক নাইটও ডেমনদেরকে খুব একটা পছন্দ করে না। তাদের কথাবার্তা শেষে সেই ডেভিল সেনাপতিটি সৈন্যদেরকে নির্দেশ দেয় তাড়াতাড়ি যেন পুলের কাজ শেষ করে। তারা সবাই পুলের কাজে ব্যস্ত ছিল, এমন সময় হঠাৎ করে একটি বড় গাছের গুঁড়ি এসে সে পুলটিকে আঘাত করে
আর সম্পূর্ণ পুলটিকে নিমেষেই ভেঙে ফেলে। এমন সময় সেই সেনাপতিটির চোখ যায় পাহাড়ের উপরের দিকে, আর সে সেখানে দেখতে পায় রোজকে, যে একাই একটি গাছের গুঁড়ি দিয়ে তাদের বানানো এত বড় পুলটি এক নিমেষেই ভেঙে ফেলেছে। এই ব্যাপারটি দেখে সেই ডেভিল ক্যাপ্টেনটির অনেক বেশি রাগ হয়। সে চিৎকার করে ক্যাপ্টেন রোজের নাম নিতে থাকে, আর ক্যাপ্টেন রোজও দেরি না করে সেখান থেকে চলে আসে রাজাকে এই সংবাদগুলো দেওয়ার জন্য। এদিকে গত এপিসোডে দেখানো সেই সায়েন্টিস্টটি এসে ডেভিল সেনাপতিটিকে বলে যে লিঙ্গার সাম্রাজ্যের মানুষেরা তো জেনে গেছে তারা তাদের রাজ্যে আক্রমণ করবে, কিন্তু সেনাপতি তার কথায় বেশি একটা পাত্তা দেয় না, আর বলে যে রোজ সেখানে পৌঁছাতে পৌঁছাতে তাদের পুল তৈরি হয়ে যাবে, আর তারা লিঙ্গার সাম্রাজ্য কোনো কিছু টের পাওয়ার আগেই তাদের উপর আক্রমণ করে দিবে। এর পরের দৃশ্যে আমরা ওসাতোকে ক্যাপ্টেন রোজের দেওয়া সেই চিঠিটি নিয়ে শহরের মধ্য দিয়ে কোথাও যেতে দেখি। এখানে ক্যাপ্টেন রোজের দেওয়া সেই লোকেশনটি বুঝতে ওসাতোর কিছুটা সমস্যা হচ্ছিল, তবুও সে কোনো রকমে সেই ম্যাপটি দেখে রাস্তা খোঁজার চেষ্টা করছিল। এমন সময় গত এপিসোডে দেখানো সেই ফলের দোকানটি ওসাতো দেখতে পায়, তাই সে সেই দোকানে যায় আর সেই বুড়ো মহিলাটির সাথে কথা বলে। এখানে বুড়ো মহিলাটি জানায় যে ব্লুরিনের ফেভারিট ফল তার কাছে আছে। ওসাতো তাকে বলে সে এখন একটি জায়গায় যাচ্ছে, ফেরার সময় সে অবশ্যই ফলগুলো নিবে। এরপর ওসাতো সেখান থেকে চলে যায়। ওসাতো সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সেই দোকানের পিছনে একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে ওসাতোকে দেখতে থাকে। এর পরের দৃশ্যে আমরা ওসাতোকে হিলগার ক্লিনিকে দেখতে পাই। সেখানে তার পরিচয় হিলগার বোনের সাথে হয়। তাদের দুজনের পরিচয় পর্ব শেষে হেলগার বোন ওসাতোকে হেলগার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় হেলগা কোন একটি বাচ্চা ছেলের ট্রিটমেন্ট করছিল, তাই তারা হেলগাকে ডিস্টার্ব না করে পিছনে দাঁড়িয়ে তার ট্রিটমেন্ট করার পদ্ধতি দেখতে থাকে। হেলগার ট্রিটমেন্টের পর হেলগা ওসাতোর কাছে আসে আর তার সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞাসা করে। এমন সময় বাইরে থেকে দুইজন লোক ছুটে আসে আর বলে বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি হেলগাকে যেতে হবে। তাই তারা তিনজন মিলে বাজারে সেই দুর্ঘটনার জায়গায় যেতে থাকে। এখানে তারা তিনজন যখন সেই দুর্ঘটনার স্থানে যায় তখন তারা দেখতে পায় তিনজন মানুষ মারাত্মকভাবে আহত, তাদেরকে এই মুহূর্তে হিল না করলে তাদের প্রাণও যেতে পারে। এই অবস্থা দেখে হিলগা ওসাতোকে সাহায্য করতে বলে। ওসাতো এতে রাজি হয়ে যায় আর তারা তিনজন মিলে তাদের ট্রিটমেন্ট করা শুরু করে। ওসাতো এই প্রথম অন্য কাউকে হিল করছিল, তাই সে খানিকটা ঘাবড়ে যায়। তাই হেলগা তাকে বলে যে অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে অসুস্থ ব্যক্তির উপর যেন সে মনোযোগ দেয়। তার এই অ্যাডভাইসটি ওসাতোকে অনেক হেল্প করে। সে ঠান্ডা মাথায় সে আহত ব্যক্তিটিকে হিল করে। এরপর তাদের সবার কাজ শেষ হওয়ার পরে ওসাতো হিলগাকে ক্যাপ্টেন রোজের দেওয়া সেই চিঠিটি দিয়ে সেখান থেকে চলে যায়। হিলগা ক্যাপ্টেন রোজের দেওয়া সেই চিঠিটি পড়ে বুঝতে পারে খুবই শীঘ্রই ডিমনরা এই রাজ্যে আক্রমণ করতে যাচ্ছে, এর মানে হচ্ছে খুবই তাড়াতাড়ি যুদ্ধ শুরু হবে। হিলগা যখন এই কথাটি তার বোনকে বলে তখন সে কিছুটা চিন্তিত হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা ওসাতোকে দেখতে পাই, সে ব্লুরিনের ফেভারিট ফলগুলো নিয়ে বাজারের দিকে যেতে থাকে। এমন সময় সেই দোকানে ওসাতোকে লুকিয়ে দেখতে থাকে সেই মেয়েটি ওসাতোর সামনে আসে আর ওসাতোকে তার চোখের দিকে তাকাতে বলে। ওসাতো যখন সেই মেয়েটির চোখের দিকে তাকায় সে তখন একটা ভয়ানক ভিশন দেখতে পায়, আর তার এই ভিশন দেখার মাধ্যমে ষষ্ঠ এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।